শিগগিরই হবে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ। আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথেও। সিজিএস আয়োজিত এক সংলাপে এই কথা জানান নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময়ে তিনি পুলিশের সংস্কারের তাগিদ দেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি। এ সময় গেল 15 বছরে জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকাণ্ডের সমালোচনাও করেন বক্তারা। দেশের মানবাধিকার পরিস্থিতি আর রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সিজিএস এর সংলাপ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিরা। মানবাধিকার সেটি আমাদের আওয়ামী লীগের আমলে ছিল না। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক নানা প্রসঙ্গ। বক্তারা বলেন, সরকারের অধীনে থাকলে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সরকারের ডিরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একইভাবে এম্পাওয়ার করে বা সরকারের ডিরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা কার্যকরী একটা হিউম্যান রাইটস কমিশনও পেতে পারি। আমাদের চাওয়া থাকবে সকল মানবাধিকার সংস্থার কাছে এবং সবার কাছে যেন জানতে পারি যে অ্যাটলিস্ট আমাদের ভাইদের সাথে বা আমাদের স্বজনদের সাথে কি হয়েছে। এ সময় বক্তারা কথা বলেন জুলাই বিপ্লব নিয়েও। বলেন, 15 বছরের আন্দোলনের চূড়ান্ত রূপ হলো জুলাই আগস্ট। এ সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচারে গণতদন্ত কমিশন গঠন করারও দাবি জানান বক্তারা। মানবাধিকারের যে লঙ্ঘনগুলো এইটি বিবেচনায় আনতে হবে স্বাধীনতার পর থেকে। এই ধারাবাহিক জিনিসটাকে না আনতে চান তাহলে আসলে কখনোই আকাঙ্ক্ষা সে জায়গায় যেতে পারবো না। জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি। সংলাপের প্রধান আলোচক ছিলেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বলেন, পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার। আমাদের পুলিশ ফোর্স নিডস চেঞ্জ। তারা নিজেরাও চেঞ্জ চাচ্ছে এবং আমি এই প্রমিস করেছিলাম আইল চেঞ্জ দেম। তবে পুলিশ কমিশন ইজ আ মাস্ট যদি আমরা পুলিশকে মানবতা পুলিশ করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও জানান এই উপদেষ্টা। অ্যাডমিনিস্ট্রেশনকেও ম্যানেজ করতে হচ্ছে, তাদেরকেও একটা রিঅর্গানাইজ করতে হচ্ছে, তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। ইনশাল্লাহ রোডম্যাপ আশা করি রোডম্যাপ হবেই। আলোচনার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বিচার করতে হবে প্রকৃত অপরাধীদের, তবে ভয়ের কোনো সংস্কৃতি তৈরি করা যাবে না। দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সংবিধান পুনর্গঠন হবে নাকি সংস্কার, তা নিয়ে কমিশনে চলছে আলোচনা বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ। দুপুরে সিডাপে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক সংলাপে তিনি বলেন, অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্থানীয় সরকার শক্তিশালী হয় না। উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাঠামো তৈরি করে দিতে পারে, কিন্তু সেই কাঠামো বা সংস্কার ভবিষ্যতে টিকবে কিনা তা নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। যারা আগামীতে নির্বাচন প্রক্রিয়ায় কিছু নতুনত্ব আসবে, নতুন সরকারের উপর বর্তাবে স্থানীয় সরকারের মন্ত্রণালয়কে শক্তিশালী করার দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালন করার স্থানীয় সরকার শক্তিশালী হবে কি হবে না, এটা নির্ভর করছে পার্লামেন্টের উপরে, রাজনৈতিক সংগঠনগুলির উপরে। তারা যদি চান হবে, যদি না চান পদে পদে বাধা বিপত্তি হবে। তাহলে আমাদের প্রয়োজন রাজনৈতিক দলের মধ্যেও, রাজনৈতিক সংগঠনগুলির মধ্যেও একটি আভ্যন্তরীণ আলোচনা, আভ্যন্তরীণ একটা সংস্কার। জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা। ভাষণের প্রশংসা করে তারা বলেছেন, বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানা ইস্যুতে ডক্টর ইউনূসের বক্তব্যে ছিল দিক নির্দেশনামূলক এবং তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের রিপোর্ট। এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে
প্রেরণা যোগাবে। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঐতিহাসিক ভাষণ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া, সংস্কার কর্মসূচি ও দেশ পুনর্গঠনের পাশাপাশি অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নানা ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের বক্তব্যের সময় মুহুর্মুহু করতালিতে তাকে অভিনন্দন জানান বিশ্ব নেতারা। ভাষণের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নানা শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে এখানে যেভাবে প্রত্যেকেই সমাদৃত করেছেন, সম্মানিত করেছেন, এটা আসলেই একটা গর্বের বিষয়। ডক্টর ইউনূস বিশ্বাস করেন যে তরুণদের আধুনিক দক্ষতায় সজ্জিত করা গেলে তারা পরিবর্তিত কর্মক্ষেত্রে টিকে থাকতে পারবে এবং সৃজনশীল ভূমিকা পালন করতে পারবে। আমেরিকার বিভিন্ন বড় বড় লেভেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশের যে চ্যালেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কিভাবে আগামী দিনে প্রস্তুতি নেবে সেই ব্যাপারে কিন্তু উদ্যোগ নিতে হবে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন বাংলাদেশের জন্য সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত করেছে। তাদের আশা, দেশ পুনর্গঠন ও অভ্যন্তরীণ নানা সমস্যার বাস্তব ভিত্তিক সমাধানে সচেষ্ট হবেন ডক্টর ইউনূস। যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে তিনি বললেন, সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য বা বাস্তবে কাজে লাগানোর জন্য তিনি বিশ্ব নেতাদের বা দেশগুলোর সহায়তা চেয়েছেন। নতুন বাংলাদেশ কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সেটার জন্য বিশ্ববাসীর কাছে তিনি তুলে ধরেছেন এবং তার এই তুলে ধরাটা গুরুত্বপূর্ণ এই কারণে যে হি ইজ এ গ্লোবাল সেলিব্রিটি। সে যখন একটা কথা বলে এটার মূল্য অন্যরকম। অধিবেশনের শেষ দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে আর্থিক ও বিনিয়োগ খাতের বিশিষ্ট প্রবাসীদের সাথেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবার ফাতিমা। সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। হুমকির মুখে পড়া দেশের সামগ্রিক অর্থনীতি এবং বাংলাদেশের পুনর্গঠনে বিশ্ব নেতৃবৃন্দের কাছ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে তা সত্যি অভূতপূর্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন বর্তমান সরকার দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে কিভাবে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া সেই প্রতিশ্রুতি কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন সেটা এখন দেখার অপেক্ষায় সবাই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে ঢাকা ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা স্থানীয় সময় রাত ৯:৩০টায় রওনা হয়েছেন নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে। তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন। ফ্লাইটটির বাংলাদেশ সময় রাত ২:১৫টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। ৪ দিনের যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি ছোট বড় ৪০টি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আর প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ১৬ জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন তিনি। গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আকস্মিকভাবে শূন্যতা সৃষ্টি পূরণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিকল্প ছিল না। তবে তাদের প্রতি দেশবাসীর আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ তাদেরকেই নিতে হবে বলেও জানান তারেক রহমান। এছাড়া কোনোভাবেই যেন ফ্যাসিজম মাথা চাড়া দিতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা করার নির্দেশনা দেন দলের নেতাকর্মীদের। এই সময় বিএনপির কেন্দ্রীয় নেতা সহ বিভাগীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের প্রায় সকল মানুষের দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখানে একটি কিন্তু রয়েছে, প্রিয় ভাই বোনেরা, তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। পুলিশ বাহিনীকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরের কোনাবাড়িতে শ্রমিক সমাবেশে বিএনপি মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা রয়ে গেছে এখনো। তারা আবারও লুটপাটের রাজত্ব ফিরিয়ে আনতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। দেশের শিল্প খাতকে ধ্বংস করতে তারা অরাজকতা
সৃষ্টি করছে বলেও জানান তিনি। একই সাথে পোশাক শিল্পকে আরও সমৃদ্ধশালী করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই শিল্প ক্ষতিগ্রস্ত করে দেশের অর্থনীতি সচল রাখা যাবে না। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি অনুরোধ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, তাকে ব্যবহার করে, তাকে দিয়ে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে গিয়ে নির্যাতন করে, অকথ্য অত্যাচার করে বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এ পর্যন্ত শহীদ হয়েছেন ১,৫৮১ জন এবং আহত হয়েছেন ৩১,০০০-এর বেশি, এমনটা জানিয়েছে স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। বিকেলে শহীদদের তালিকার সর্বশেষ তথ্য এবং স্বাস্থ্য উপকমিটির কাজের অগ্রগতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব কথা জানান স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। এ সময় স্বাস্থ্য উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে MIS এর থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে এবং আহতদের সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। জানান ৩১,০০০-এর বেশি আহত রয়েছে, যা আরও বাড়তে পারে। তিনি আরও জানান, শহীদদের মধ্যে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। জাতীয় নাগরিক কমিটির সদস্য ফরহাদ আলম ভুইয়া জানান, সব শহীদদের তথ্য এখনো পাওয়া যায়নি, তবে এ পর্যন্ত পাওয়া তথ্য ভেরিফাই করা হয়েছে। আমরা যখন এই লিস্টটা আপনাদের কাছে দিব, কেউ যদি কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে বা তারেক ওদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। ডিসি, এসপি মহোদয় এবং ওখানে ওই কমিটিতে যারা আছেন, আপনারা জানেন সিভিল সার্জন থেকে শুরু করে UHFP, ইউএনও সবাই আছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের দেওয়া যেই লিস্টটি তারা আবার ভেরিফাই করবেন নতুন করে। এই 708 জনের তালিকাটি আবার বড় হবে। তথ্য অধিকার আইনের দুর্বলতা দূর করে ঢেলে সাজানোর পরামর্শ দিল টিআইবি। নতুন বাংলাদেশে দলীয় প্রভাব মুক্ত তথ্য কমিশন গঠনের আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক তথ্য দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে ছিল সভা, সেখানেই তিনি এসব কথা জানান। বলেন, বাংলাদেশের যতগুলো কমিশন আছে সবগুলোই অবসরপ্রাপ্ত দলীয় লোকদের মাধ্যমে নিয়ন্ত্রিত। কোনো কমিশনই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এ সময় দলীয় প্রভাবমুক্ত কমিশন গঠনের উপরই বারবার গুরুত্ব আরোপ করেন তিনি। বলেন, তথ্য অধিকার কমিশন গঠনে যা অর্জিত হয়েছে সবটাই কাগজে কলমে, এটি মানুষের তেমন কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক। ব্যক্তিগত জীবনে তাদের ট্র্যাক রেকর্ড উপরে নির্ভর করে এমন ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে যাদের উপরে আস্থা থাকবে জনগণের, যে তারা আসলে তথ্য কমিশনের মতো কমিশনের নেতৃত্ব দিতে পারে। তথ্য অধিকার আইনটিকে ঢেলে সাজাতে হবে এমনভাবে যাতে করে যেই স্বপ্ন নিয়ে আইনটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি বাস্তবায়নে সফল হয়। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শনিবারের বিবৃতিতে দলীয় প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ। এর আগে আইডিএফ দাবি করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হাসান নাসরুল্লাহ। শুক্রবার কয়েক দফায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় হিজবুল্লাহর হেডকোয়ার্টার লক্ষ্য করে দফায় দফায় মিসাইল এবং বোমা হামলা চালায় তেল আবিব, যাতে প্রাণ গেছে কমপক্ষে 8 জনের, যার মধ্যে নাসরুল্লাহর মেয়ে জয়নব নাসরুল্লাহও রয়েছে। শুক্রবার বৈরুতের দাহিয়ে এবং হারিত রিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ফেলা হয় নতুন ধরনের বাংকার ব্লাস্টার বোমা। 5000 পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজন খানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। ধারণা করা হচ্ছে সেখানেই অবস্থান করছিলেন নাসরুল্লাহ। লেবাননে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট ছুটছে হিজবুল্লাহ। উত্তরাঞ্চলের একাধিক এলাকায় হচ্ছে টার্গেট। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে অন্তত 65টি মিসাইল ছোড়া হয়েছে লেবানন থেকে। এগুলোর বেশিরভাগ ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেছে তার। কয়েকটি মিসাইল পড়েছে সাফেদ শহরে, এমনটাও তথ্য জানিয়েছে। আর বেসামরিক এলাকায় রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন এবং একটি গাড়ি। হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে সাফেদ ও হাইফা বন্দরে আঘাত করেছে তাদের ছোড়া মিসাইল। রাজধানীর গুলশান 2-এর একটি খালি প্লটের ভেতর থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে
108 নম্বর রোডের একটি টিনের ঘরে পাওয়া যায় মরদেহগুলো। নিহতরা হলেন 80 বছরের রফিক এবং 16 বছরের কিশোর সাব্বির। রফিক কেয়ারটেকার ছিলেন সেখানকার, আর সাব্বির ছিল তার সহকারী। পুলিশের ধারণা তাদের হত্যা করা হয়েছে। গুলশান 2 108 নম্বর রোড। দীর্ঘদিন ধরে 21 নম্বর প্লট দেখাশোনা করতেন রফিক। প্লটের পাশেই চালাতেন চা দোকান, যার পেছনেই টিনের ঘরে 2 সহকারী সহ থাকতেন। আমার ভাইয়ের এনে আসিন, আমার ভাইয়ের না কাজ করতে গো, আমার ভাইয়ের। বৃহস্পতিবার রাত থেকেই এই 3 জনের খোঁজ পাচ্ছিল না স্বজনরা। শনিবার সকালে দোকান বন্ধ পাওয়া গেলে রুমে চলে খোঁজাখুঁজি। মেলে রফিক আর সাব্বিরের রক্তাক্ত মরদেহ। আমরা মোটামুটি কয়েক বছর পর্যন্ত এখানে আসি, 2-3 বছর পর্যন্ত আমি এর মধ্যে কারোর সাথে কোনো গ্যাঞ্জাম দেখি নাই আর কি। আমরা তালা ভাঙছি, তা ভাঙার লগে লগে দরজা খুলছি, খোলার লগে লগে দিয়ে আরো অনেক দুর্গন্ধ বাড়িতেছে। ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন টিম, ডিবি পুলিশের তদন্ত দল, র্যাবের টিম। প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার দুর্বৃত্তরা এই দুজনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। তবে কেন এই হত্যা তা জানা যায়নি। মুরব্বির বুকের মধ্যে আপনার কোপার দাগ আছে। বাচ্চা ছেলেটা, যেটা বয়স 15 কি 16 হবে, ওর মাথায় আপনার 5টা আঘাত আছে, মাথায় 2টা আঘাত আছে ঘাড়ে। এখানে চা খাইতাম, আর এই কাকা আমাদের সবারই পরিচিত। তো উনি বরিশালে বাড়ি, উনি হচ্ছে এখানে কেয়ারটেকার হিসেবে দায়িত্ব ছিল এবং সে একটু চার দোকান করত। গুলশান থানার ওসি জানান, এটি হত্যাকাণ্ড। রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। একজন দোকান কর্মচারী নিখোঁজ। এই লাশ পেয়েছি, এখানে সিআইডি ক্রাইম সিন আসছে, ডিবি র্যাব সবাই আসছে, এসে আমাদেরকে অ্যাসিস্ট করছে। আমরা এখন জিনিসটা তদন্তাধীন আছে, আমরা চেষ্টা করতেছি এই মূল রহস্য উদ্ঘাটনের জন্য। পরে মরদেহ দুটির ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের উপর হামলা এবং আক্রমণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। দুপুরে রাজধানীর শাহবাগে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ করেন। হামলা বন্ধ এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। বক্তারা বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সারা বাংলাদেশে যে সকল ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব পরিবারের উপর যেভাবে ঘটনা ঘটেছে, সেই সকল ঘটনার আমরা শুরুতেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে সফল হতেই পারি, তাহলে আমাদের আবার সংখ্যালঘুদের নতুন করে অধিকার আদায়ের আন্দোলন কিসের জন্য? আমরা না পারতেছি পড়াশোনা করতে, না পারতেছি আমাদের অধিকার আদায় করতে, তাই আমরা ভাবলাম আমাদের এই রাজপথ ছাড়া কোনো উপায় নেই। তীব্র জ্বর, সাথে রক্তক্ষরণ, গুরুতর সব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। কেউ ভুগছেন 3 দিন, তো কেউ 1 সপ্তাহের বেশি। স্বজনরা বলছেন, রক্তক্ষরণের কারণে রোগীদের বাড়ছে দুর্বলতা। চিকিৎসা বা রক্তদানের মাধ্যমে প্লাটলেট বাড়লেও কোনোভাবেই কাটানো যাচ্ছে না ক্লান্তিভাব আর অবসাদ। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলের মহিলা ওয়ার্ডের চিত্র এটি। ডেঙ্গুর জন্য নির্ধারিত 40টি বেডের প্রতিটিতেই ভর্তি আছে রোগী। এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই মোহাম্মদপুর, আদাবর, বসিলা ও ফার্মগেট এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হবার পর অনেকেই ভুগছেন রক্তক্ষরণজনিত সমস্যায়। রিপোর্ট NS1 করা হয়েছে, ওখানে ওরা নেগেটিভ রিপোর্ট আসছিল, কিন্তু তার সিমটম চেঞ্জ হচ্ছিল না। টানা 4 দিন আমরা ওয়েট করেছিলাম, মানে বুধবার পর্যন্ত। দেখলাম যে তার পুরো শরীর ব্যথা, সিমটমের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর, বমির সাথে হচ্ছে ব্লিডিং হচ্ছিল। তারপরে দাঁতের গোড়া দিয়ে পিনকি দিয়ে রক্ত আসতেছিল। আগের থেকে 22 তারিখ থেকে শুরু হয়, আজকে ওর 7ম-8ম দিন। শুরুর দিকে ছিল আপনার মাথা ব্যথা, জ্বর, বমি ভাব ছিল। জ্বরটা কন্ট্রোলে আসতেছিল না প্রথম 2-3 দিন, তারপরে 3-4 দিন থেকে এখন আর কি একটু কমে গেছে। আজকে ওকে রিলিজ করবে। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত এই হাসপাতালেই ভর্তি হয়েছেন 25 জন রোগী। শুরুটা তীব্র জ্বর দিয়ে হলেও অনেকের শরীরেই 3 দিন পর দেখা দিয়েছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। আবার কাশ, আবার পাতলা পায়খানা, বমি, মানে একটা লেগে আনছি 14টা একসাথে। জ্বর ছিল, প্রচুর জ্বর ছিল, মানে অতিরিক্ত জ্বর ছিল, মানে ধরা মানে
ধারণার বাইরে। মহিলা ওয়ার্ডের মতোই অবস্থা পুরুষ ওয়ার্ডের। 60 সিটের এই ওয়ার্ড কানায় কানায় পূর্ণ। ডেঙ্গুর ভয়াবহতায় শুধু রোগী নয়, আতঙ্কিত রোগীর স্বজনরাও। রক্ত দিচ্ছে হচ্ছে ওনার আপনার এই পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, তারপরে প্লাটিয়ার 12,000-এর নিচে চলে আসছে। তো ডাক্তার বলছে যে এটা নিচে গেলে দিতে হয় এরকম না, কিন্তু ওনার ব্লাড শরীরে কম, এই জন্য দিতে হচ্ছে। ডেঙ্গুর অনেকগুলো রক্তর কণিকা কমে গিয়েছিল এবং তার অ্যাজমার সমস্যা ছিল, বিভিন্ন রকম সমস্যা সে জর্জরিত। আজকে 3-4 দিন তার চিকিৎসার পরে মোটামুটি একটু ভালো লক্ষণ দেখা যাইতেছে। ডেঙ্গু পজিটিভ নাই, ডেঙ্গু নেগেটিভ আসছে, কিন্তু প্লাটিনেট 21,000 চলে আসছে। কিন্তু ওরা রেফার করছে যে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করেন, যেহেতু প্লাটিনেট কমে গেছে, এই জন্য মূলত হাসপাতালে ভর্তি। শ্বাসকষ্ট আছে মাঝে মধ্যে, মানে মনে হয় যে অক্সিজেন নিলে ভালো বোধ করবে, এই জন্য অক্সিজেন দেওয়া হয়েছে। দ্রুতই কার্যকরী পদক্ষেপ দিতে না পারলে অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বাড়বে, এমনই শঙ্কা কর্তব্যরত চিকিৎসকদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। টানা আন্দোলনের মুখে রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষ ক্ষমতায় পাওয়া প্লটের বরাদ্দ বাতিল এবং বঞ্চিত ক্ষুদ্রঋণী গোষ্ঠীর পক্ষে শুনানি দিয়েছে রাজুক। দুপুরে 1 নং সেক্টরে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাজুকের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণী গোষ্ঠীর সদস্যরা। শুনানিতে আদিবাসীরা জানান, বিগত 10 বছর ধরে প্লট বরাদ্দ বন্ধ রেখেছে রাজুক, অথচ সাবেক প্রধানমন্ত্রী বিশেষ ক্ষমতা বলে তার পরিবার সহ ঘনিষ্ঠ লোকজনদেরকে হাজার হাজার প্লট বরাদ্দ দেয়। ক্ষুদ্রঋণী গোষ্ঠী আর এই ধরনের বৈষম্যের শিকার হবে না, এমন আশ্বাস দেয় রাজুক কর্মকর্তারা। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা এই নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। সকালে রাজধানীতে এফটিসিতে আয়োজিত হয় এই ছায়া সংসদ। এই সময়ে ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন বিতার্কিকরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধ নাকি সংস্কার প্রয়োজন তা নিয়েই চলে যুক্তিতর্ক খণ্ডন। সামনে যখন আমরা দেখি কখনো নৌকা কখনো ধানের শীষ, ঠিক সেটার বিরোধিতা আমরা মানুষ স্বীকার করছি। যুক্তি পাল্টা যুক্তিতে চলছে কথার লড়াই। শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কিনা তা নিয়েই এই বিতর্ক। প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ইত্যাদির কারণেই মাননীয় স্পিকার এবং তার পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি নিয়ে কথার লড়াই শুরু হয় বাংলাদেশ ইউনিভার্সিটি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের মধ্যে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক উপস্থাপন। ক্যান্টিনে ফ্রি খাওয়া থেকে শুরু করে সিট বাণিজ্য, মাননীয় স্পিকার, কলুষিত রাজনীতি, আমরা এই কলুষিত রাজনীতির বিরোধিতা করছি মাননীয় স্পিকার। কথার লড়াইয়ে উঠে আসে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত র্যাগিং, চাঁদাবাজি সহ ছাত্র নেতাদের নানান নির্যাতনের প্রসঙ্গ। নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতি নিষিদ্ধ না করে সংস্কারের আলোচনাও করেন শিক্ষার্থীরা। আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণ করতে দিন, আমাদেরকে আমাদের ভবিষ্যৎ নিয়ে কাজ করতে দিন এবং আমাদের সাথে একমত হন এবং আমাদের সাথে এগিয়ে যান। শিক্ষার পরিবেশ সুষ্ঠু করতে ছাত্র রাজনীতির ব্যবহার নিয়ে 10 দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এ সময় নুরুল হক নূর দেশ পরিচালনায় মেধাবী তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান। ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি এই শব্দটার পরিবর্তনের পক্ষে ছিলাম যে এটা কি স্টুডেন্ট পলিটিক্স না স্টুডেন্ট অ্যাক্টিভিজম হবে শব্দটা। এই তরুণদেরকে আমি বলবো আগামী নির্বাচনে এই বিপ্লবী, এই মেধাবী, এই সৃজনশীল তরুণদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য ছাত্রদের মতামত গ্রহণ না করে হুটহাট করে ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে ছাত্রদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সুতরাং ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, প্রয়োজনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব গণভোটের মাধ্যমে সেখানে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। প্রতিযোগিতায় বিজয়ী হয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটি। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির অক্টোবর কর্মসূচি ঘোষণা করেন। অক্টোবরের প্রথম সপ্তাহে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, দ্বিতীয় সপ্তাহে অনলাইন কেনাকাটায় প্রতারণা প্রতিরোধ, তৃতীয় সপ্তাহে সাইবার বুলিং এবং চতুর্থ সপ্তাহে অনলাইনে নারী ও শিশু নিরাপত্তা নিয়ে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার ঘটনা এটি। স্থানীয়রা জানায় ৩টি আলাদা বাজেটে গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত রাস্তাটি সম্পন্ন হয়। গত কয়েকদিন যাবৎ জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণ শুরু করেছেন। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছেন আলম হোসেন। এখানে আমরা কারো জমি দখল করছি না, তো আমার নিজের জমিতে আমি কাজ করছি। 7 ফিটের উপরে আছে রাস্তা। এখানে আপনারা মিটারতে ফিট আছে, গস ফিট আছে, মেপে দেখেন। ইউনিয়ন পরিষদের রাস্তা কয় ফিট? 6 ফিটের উপরে আছে কিনা চলেন মেপে দেখেন। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব, অবশ্যই নেব, নেব না কেন? আগে তো খোঁজ খবর নিতে হবে। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন সেনাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা যেন দ্রুত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে তা তদারকির জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বাইডেন। বৈরুতে হামলা জোরদারের জেরে এমন নির্দেশনা মার্কিন প্রেসিডেন্টের। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, লেবানন ও আশেপাশের অঞ্চলে মার্কিন স্থাপনার সুরক্ষা, প্রতিরক্ষা জোরদার ও সেনাদের নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেন বাইডেন। অঞ্চলটির দূতাবাসগুলোকেও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা নিতে বলেন।